আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গাজা বন্ধ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না। এরপর জানিয়ে দিব আমাদের বাঁচা মরা ভবিষ্যৎ নির্ভর করছে ইউক্রেনের যুদ্ধের উপর, বলছেন পুতিন। এরপর জানিয়ে দেব পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বের করতে ঐক্য দরকার, বলছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দিব আবারও মুসল্লিদের আগমনে মুখরিত মসজিদুল আকসা। এরপর জানিয়ে দিব রাশিয়ার কাছে ইউক্রেন আরো শহর হারাতে পারে, বলছেন বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দিব 10 বছর আগে ইমরান খানকে শিরোচ্ছেদ করা উচিত ছিল, বলছেন মরিয়ম আওরঙ্গজেব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজা যুদ্ধ শেষ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না। চলমান গাজা যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে পারবেন না। নেতানিয়াহুর লিকুদ পার্টির একজন সিনিয়র নেতার বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে যখন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ চলছে, তখন ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিল। তবে নেতানিয়াহু দাবি করেছেন এখন যুদ্ধের সময় এটি রাজনীতি করার সময় নয়। তিনি আরো বলেছেন কয়েক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে গত 7 অক্টোবর গাজা থেকে হামাস ইসরায়েলের ভেতরের সামরিক অভিযান চালানোর পর নেতানিয়াহুর জনসমর্থন কমতে শুরু করেছে। ডিসেম্বর মাসে ইসরায়েল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এক জনমত জরিপে জানিয়েছিল যে ইসরায়েলের 2/3 মানুষ গাজা যুদ্ধ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন চায়। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আরেক জনমত জরিপে দেখা যায় এখন নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরায়েলের সংসদ নেসেটের 120 আসনের মধ্যে বিরোধী দলগুলো 75টি আসন পাবে। এ অবস্থায় গতকাল ওয়াইনেট নিউজ তাদের প্রতিবেদনে বলেছে লিকুদ পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা ধারণা করছেন যে 7 অক্টোবরের সময় যিনি ক্ষমতায় থাকুক না কেন তার ক্ষমতা এখন শেষ হবে। লিকুদ পার্টির আরেকজন নেতা বলেছেন যত যাই কিছু হোক যুদ্ধ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচনে যেতে হবে। বাঁচা মরা ভবিষ্যৎ নির্ভর করছে ইউক্রেন যুদ্ধের উপর, পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমি মনে করি এটা এখনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কি ভাবছি তা দেশের বাইরে থাকা দর্শক শ্রোতাদের জানা আরো বেশি গুরুত্বপূর্ণ। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের উপর রাশিয়ার বাঁচা মরা নির্ভর করছে এবং এই যুদ্ধের ফলাফলে দেশটির ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে, এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রোববার এ তথ্য জানিয়েছে এএফপি। প্রায় 2 বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর প্রথম থেকেই ক্রেমলিনে এই সংঘর্ষকে রাশিয়ার অস্তিত্বের সংগ্রাম হিসেবে তুলে ধরেছে। বিশ্লেষকদের মতে এ ধরনের প্রচারণা চালিয়ে রুশদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করার চেষ্টা চালিয়েছে ক্রেমলিন। রুশদের অনেকেই এ যুদ্ধের বিষয়ে নিস্পৃহ বলেও তারা অভিহিত করেন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমি মনে করি এটা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কি ভাবছি তা দেশের বাইরে থাকা দর্শক শ্রোতাদের জানা আরো বেশি গুরুত্বপূর্ণ। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যা হচ্ছে তাদের জন্য এটা কৌশলগত অবস্থানের উন্নয়ন, কিন্তু এর সঙ্গে আমাদের নিয়তি, আমাদের বাঁচা মরার বিষয়গুলো জড়িত, যোগ করেন পুতিন। সম্প্রতি পুতিন মার্কিন সাংবাদিক ও টক শো হোস্ট টাকার কালসনকে 2 ঘন্টা ব্যাপী সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকার প্রসঙ্গে কে প্রশ্নের জবাবে পুতিন কথা বলেন। টাকারকে দেওয়ার সাক্ষাৎকারে পুতিন রুশ ইতিহাস নিয়ে বিস্তারিত বলেন। তিনি একাধিকবার রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন, যা কিয়েভ ও পশ্চিমের কাছ থেকে নিন্দা কুড়িয়েছে। এই সাক্ষাৎকারে দীর্ঘ সময় ধরে ইতিহাস নিয়ে কথা কেন বলেছেন তার জবাবে পুতিন বলেন, পশ্চিমা শ্রোতা দর্শকের জন্য এটা সহজ নয়, মার্কিনীদের জন্য তো আরও নয়। তিনি বলেন, মার্কিন ইতিহাস মাত্র 300 বছরের পুরনো, আর আমি 862 সাল থেকে বলা শুরু করেছি। স্বভাবতই মার্কিন দর্শক শ্রোতাদের জন্য বিষয়গুলো বোঝা সহজ নয়। এশিয়া থেকে মার্কিন সেনাদের বের করতে ঐক্য দরকার, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনাদের বের করার জন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করতে হবে। ইরান এ লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান। আজ রোববার ইরানের জাতীয় টেলিভিশন চ্যানেলে এক টক শোতে তিনি এসব কথা জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাষণ্ড খুনি ও দখলদার ইসরায়েল ছাড়া এই অঞ্চলের সব দেশের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট সাইয়াদ ইব্রাহিম রাইসি ও তার সরকারের প্রচেষ্টায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নানা জটিলতা নিরসন করা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বাকেরি কানি আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক প্রসঙ্গে বলেন, এই 2 দেশের বন্ধনের ইতিহাস পুরনো। এই 2 দেশের মধ্যে ধর্ম,
মাজুহাব ও সভ্যতার দিক থেকেও ব্যাপক মিল রয়েছে। সূত্র পার্স টুডে। মুসল্লিদের আগমনে মুখরিত মসজিদুল আকসা। 133 দিন পর ফের যেন প্রাণ ফিরে পেল ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসা। গত শুক্রবার জুমার নামাজে অন্তত 25,000 মুসল্লির সমাগমে মুখরিত হয়ে ওঠে ইসলামের গুরুত্বপূর্ণ এ মসজিদ। ওই দিন ইসরায়েলি পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করে মসজিদ প্রাঙ্গণে নামাজ পড়েন তারা। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এটি ছিল সর্ববৃহৎ জুমার নামাজ। যারা মসজিদে প্রবেশ করতে পারেননি তারা শহরের আশপাশের রাস্তায় নামাজ পড়েন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জেরুজালেমের ইসলামিক আওকাফ বিভাগ। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আমাদের পরিসংখ্যান অনুসারে ইসরায়েলের কড়া নিয়ন্ত্রণের মধ্যেও 25,000 মুসল্লি মসজিদে নামাজ পড়েছেন। গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক মুসল্লি মসজিদে নামাজ পড়তে সক্ষম হন। পাশাপাশি 4.5 মাস ধরে জেরুজালেম মহানগরী পবিত্র মসজিদুল আকসার প্রবেশ পথে ইসরায়েলি পুলিশ চেকপোস্ট স্থাপন করে রেখেছে। এর মাধ্যমে তরুণদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে শহরের আনাচে কানাচে টহল দিচ্ছে নিরাপত্তা কর্মীরা। এদিন জুমার নামাজের পর শহীদদের জন্য গায়েবী জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি হামলার শুরু থেকে মসজিদে প্রবেশের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এতে শুধু 4-5 হাজারের মতো মুসল্লি মসজিদে নামাজ পড়তে পারতেন, অন্যদের আশপাশের রাস্তায় নামাজ পড়তে হতো। গত সপ্তাহ থেকে এই সংখ্যা বাড়তে থাকে। অবশ্য অনেকের মতে পবিত্র রমজান মাস অতি সন্নিকটে হওয়ায় মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় গত 134 দিনে 28,775 জন প্রাণ হারিয়েছেন এবং 68,552 জন লোক আহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সূত্র আনাদোলু এজেন্সি। ইউক্রেন আরও শহর হারাতে পারে, বাইডেন। যুক্তরাষ্ট্র সহায়তা না দিলে ইউক্রেন আরও শহর হারাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার 18 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস। গতকাল শনিবার সেনাদের জীবন বাঁচাতে প্রধান পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে তাদের সরিয়ে নেয় ইউক্রেন। মার্কিন কংগ্রেস নতুন সামরিক সহায়তা না দেওয়ার আভদিভকা যুদ্ধ ইউক্রেনের পরাজয় হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেন, রাশিয়ার কাছে ইউক্রেনের আরও শহর পতন হবে না এ বিষয়ে তিনি নিশ্চিত কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নই, কেউই নিশ্চিত হতে পারবে না, অনেক কিছু ঝুঁকির মধ্যে আছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্রদের উপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এতদিন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা এলেও এখন ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়া নিয়ে মার্কিন ক্ষমতাসীন ও বিরোধী দল বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী। কয়েক মাস দেন দরবার শেষে চলতি সপ্তাহের শুরু দিকে ইউক্রেনের জন্য 60 বিলিয়ন মার্কিন ডলার সহ 95 বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এখন সেটি অনুমোদনের জন্য বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদে এ সহায়তা বিল পাশের সম্ভাবনা খুব কম। তবে বাইডেন বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। এখন কিয়েভকে সহায়তা করতে অস্বীকার করা অযৌক্তিক ও অনৈতিক হবে। আমি তাদের প্রয়োজনীয় গোলাবারুদ দিতে লড়াই চালিয়ে যাচ্ছি। 10 বছর আগেই ইমরান খানকে শিরশ্ছেদ করা উচিত ছিল, মরিয়ম আওরঙ্গজেব। এবার ইমরান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 2014 সালে যখন চীনের প্রেসিডেন্ট এসেছিলেন তখনই ইমরান খানের শিরচ্ছেদ করা উচিত ছিল। 2014 সালে পাকিস্তান ক্ষমতায় ছিল PMLN। ওই সময় তাদের ক্ষমতাচ্যুত করতে রাজধানী ইসলামাবাদে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে অবস্থান কর্মসূচি করেছিলেন ইমরান খান। মরিয়ম বলেন, ইমরান ও তার দলীয় নেতাদের যদি ওই সময় শিরচ্ছেদ করা হতো তাহলে এখন তিনি মূল সমস্যা হয়ে দাঁড়াতেন না। 8ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। নির্বাচন শেষ হওয়ায় 1 সপ্তাহ পার হওয়ার পরও এখনো সরকার গঠন করতে পারেনি কোনো দলই। তার মধ্যেই মরিয়ম আওরঙ্গজেবের এমন বক্তব্য অবাক হয়েছে গোটা পাকিস্তান। পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক কামাল ইউসুফ মরিয়মের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, সবাইকে তাদের মত প্রকাশের সুযোগ দিতে হবে, তবে রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। মেহের তাতার নামের আরেক সাংবাদিক বলেন, PMLN এর অন্যতম প্রধান নেত্রী মরিয়ম নওয়াজ ইমরান খানকে ফিতনা হিসেবে আখ্যা দিয়েছেন ও তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন। এমনকি মরিয়ম ইমরানের সমর্থকদের বিরুদ্ধে একাধিকবার কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। মরিয়ম আওরঙ্গজেবের এ মন্তব্য PMLN এর সহিংসতা প্রকাশেরই বহিঃপ্রকাশ। এদিকে মরিয়ম আওরঙ্গজেবের এমন মন্তব্য নজর কেড়েছে বিদেশিদেরও।
রায়ান গ্রিম নামের এক মার্কিন সাংবাদিক এ ব্যাপারে বলেন, পিএমএলএন এর তথ্য সচিব দলের দুর্বল নির্বাচনী পারফরমেন্সের কারণ খুঁজে বের করার কাজ করছেন। এ ব্যাপারে কিছু ধারণা দিয়ে মরিয়ম আওরঙ্গজেব বলেন, 10 বছর আগেই ইমরান খানের শিরোচ্ছেদ না করাটা তাদের বড় ভুল ছিল। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন।